ভাইবা দেওয়ার পর নার্ভাস হয়ে গেছো, এখন ভাবছো আর কি করবে। ভাইবাতে আমি ক্যান্সেল হয়ে যাব, আমার কি করে আর্ট কলেজে পড়াশোনা করা হবে, প্রাইভেট আর্ট কলেজে পড়াশোনা করব। তো এরকম যদি কিছু চিন্তাভাবনা করে থাকো তো এখনই সাবধান। আজকে তোমাদের এমন কিছু রিয়েল ঘটনা বলবো যেটা শোনার পরে হয়তো তোমাদের প্রাইভেট আর্ট কলেজে পড়ার যে ইচ্ছা সেটা চলে যাবে। হয়তো তোমাদের আমাকে ভুল মনে হতে পারে বা হয়তো তোমরা ভয় পেয়ে যেতে পারো। তো চলো আজকের এই ঘটনা তোমাদের সাথে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব প্রাইভেট আর্ট কলেজ নিয়ে। তোমাদের মধ্যে অনেক কমেন্ট আসছে দেখছি যে আমরা তো গভর্নমেন্ট আর্ট কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা চান্স না পাই তাহলে প্রাইভেট আর্ট কলেজে আমরা পড়তে চাই, এবং প্রাইভেট আর্ট কলেজ কী রয়েছে, সেখান থেকে প্লেসমেন্ট জব কী রয়েছে। তো চলো আজকে আগে প্রাইভেট আর্ট কলেজ সম্পর্কে বলি, তারপর জব প্লেসমেন্ট অনেক দূরের বিষয়। দেখো, কোনো কিছু তো একদিনের ডিসিশনে হয় না যে প্রাইভেট আর্ট কলেজ সঠিক কি ভুল, এগুলো টোটালটা এক্সপিরিয়েন্সের ওপর ম্যাটার করছে। তো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আজকে তোমাদেরকে প্রাইভেট আর্ট কলেজের কিছু রিয়েলিটি সম্পর্কে বলবো। হয়তো তোমাদের সম্পর্কে আমার ডাইরেক্ট বলে দেওয়া হয়ে যাবে এই ভিডিওতে ঠিকই, কিন্তু এটাও পাবলিকের জানা দরকার। যেহেতু ইউটিউব একটা পাবলিক সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে আমরা খবর শেয়ার করতে আসি, এখানে ঘটনা শেয়ার করতে আসি, তোমাদেরকে শেখাতে আসি। তো সেই হিসেবে আজকে আমি প্রাইভেট আর্ট কলেজ সম্পর্কে বেশ কিছু কথা বলবো। তো সবার ফার্স্টে আছি, আমি কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ফার্স্ট চান্সে চান্স পাইনি। আমি ফার্স্টে প্র্যাকটিক্যালে সিলেক্ট হয়ে যাই, তারপরে ভাইভাতে আমার ফার্স্ট লিস্টে নাম আসেনি। তো ফার্স্ট লিস্টে যখন আমার নাম আসেনি আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তখন আমি কলকাতার আশেপাশে বা কলকাতার মধ্যে যে সমস্ত প্রাইভেট আর্ট কলেজগুলো ছিল সেখানে খোঁজ করতে থাকি। তো সবার প্রথমে আসি আর্ট কলেজের, আমি নাম উল্লেখ করব না। আমি যেদিন ইন্ডিয়ান আর্ট কলেজে এক্সাম দিতে যাই, সেদিন এক্সাম দিয়ে আমি যখন বেরোচ্ছিলাম আমার হাতে একটা লিফলেট ধরিয়ে দেওয়া হয় আর্ট কলেজের নামে, প্রাইভেট আর্ট কলেজ নতুন স্টার্ট হয়েছে সেই কলেজের নামে। তো হিসাব মতো আমরা যখন প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলাম বাড়ি থেকে, তো আমরা সেখানে যোগাযোগ করি, সেখানে যাই। তো সেখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল। তোমাদেরকে আমি আর্ট কলেজের নাম বলবো না, তবে ছোট্ট একটা স্ক্রিপ্ট দিয়ে রাখি, বাগুইহাটির দিকে ছিল কলেজটা। তো ওটাকে কলেজ বলাও ভুল চলে, ওটাকে বাড়ি বলাও ভুল চলে। তো প্রথমে তো আমরা একজনের সাথে কন্ট্যাক্ট করে যাই, মানে ডিরেক্ট কলেজের সাথে, কলেজ বলে আমি সম্বোধন করছি, কলেজের সাথে আমরা যোগাযোগ করি। কিন্তু আমরা যখন সেখানে গিয়ে উপস্থিত হই সেখানে দেখতে পাই সেটা কোনো কলেজ নয়, সেটা একটা বাড়ি। হয়তো ইউজিসির পারমিশন নেওয়া বা সামথিং কিছু হয়তো হবে। তো আমরা গিয়ে দেখি সেটা একটা বাড়ি, সেখানে একটা ব্যানার টাঙানো, সামনে একটা রিসেপশন টাইপস অ্যান্ড ভেতরে ক্লাসরুম। এটাই কলেজ, একটাই ক্লাসরুম একটাই কলেজ। ওখানে পেন্টিং, অ্যাপ্লাইড এবং স্কাল্পচার নাকি শেখানো হয়। তো ঠিক আছে, আমরা গিয়েছি। তো সেখানে যাওয়ার পর আমার সাথে আমার বাবা ছিলেন। তো আমরা ফার্স্ট একটু কনফিউজড হয়ে যাই যে এখানে আমাদের অ্যাডমিশন নেওয়াটা উচিত কি উচিত নয়। বাট যখনই ফার্স্ট লিস্টে নাম আসেনি আর আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হবে না এই বছর, তো একটা বছর কি নষ্ট করব, সেই জায়গাটাতে ওনারা আমাদেরকে মানে কি বলবো, কি সাংঘাতিক লেভেলে ব্রেন ওয়াশ করে। মানে তুমি ফ্রিজ এসি কিনতে গেলেও তোমাকে এরকম ব্রেন ওয়াশ করবে না, এরকমভাবে ব্রেন ওয়াশ করে। আর সত্যি বলতে আমরা সেই টাইমটায় ওনাদের কথায় এতটাই বিশ্বাস করে ফেলি আর আমরা অ্যাডমিশন নিয়ে নিই। প্রায় প্রচুর টাকার কাছাকাছি আমরা সেখানে দিয়ে ফেলি। আর পরবর্তীকালে আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসি তখন আমাদের একটা কনফিউজ তৈরি হয়েছিল যে এখানে কি পড়াশোনাটা করা ঠিক হবে। বাট আমি অলরেডি ওখানে অ্যাডমিশন নিয়ে নিই। ওনারা এমন বলে যে দেখো, গভর্নমেন্ট কলেজগুলোতে কখনো চান্স পাবে কি না তার নেই ঠিক, এখান থেকে পড়াশোনা করেও তোমরা বাইরে অনেক হায়ার স্টাডি করতে পারবে, এই সেই যত রকমভাবে কি বলবো ব্রেন ওয়াশ করা যায় ওনারা করেই ছিলেন আমাদেরকে। আর সেই মতো ওনাদের কথা মতো আমরা অন দ্য স্পট ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। জানি না ওটা কী হতো, কপালের ফের প্রায় 3 দিনের মাথায় সেকেন্ড লিস্ট বেরোয়, সেকেন্ড লিস্টে আমার নাম চলে আসে অ্যাপ্লাইড আর্টে। তো সেই মুহূর্তে আমরা তার কোনো কথা ছাড়াই ডিরেক্ট রবীন্দ্রভারতীতে এসে অ্যাডমিশন নিয়ে নিই। এবং আমরা তারও মাঝে একটা ঘটনা ঘটেছিল, তারপরে ঘটনা পরে বলছি। এবার মাঝে যে ঘটনাটা ঘটেছিল সেটাও খুব পপুলার একটা প্রাইভেট আর্ট কলেজ সম্পর্কে। তো এখানে আমার সবথেকে বাজে যেটা লেগেছে ওনাদের বিহেভিয়ার। এবং তারই মাঝে একটা ঘটনা ঘটেছিল, মানে আমি ওই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে আসি এবং তারপরে যে 3 দিনের মাথায় রবীন্দ্রভারতীর লিস্ট বেরোয়, তার মাঝে যে ঘটনাটা ঘটেছিল সেটা, আমি আরেকটা প্রাইভেট আর্ট কলেজের নাম শুনেছিলাম, কলকাতার মধ্যেই অবস্থিত। তো সেখানে আমি ফোন করে যোগাযোগ করার চেষ্টা করি। তো ওনাদের যে বিহেভিয়ারটা ছিল বা ফোনে যে কনভারসেশনটা ছিল সেটা আমার পুরো এখনও মনে আছে। তো স্টার্টিংয়ে আমি ওনাদেরকে ফোন করে বললাম, আমি তোমাদেরকে পুরো বোঝাচ্ছি যে কীভাবে আমি ওনাদেরকে ফোন করে বললাম, নমস্কার, আমি পাপিয়া দে, এরকম আমি গভর্নমেন্ট আর্ট কলেজগুলোতে এন্ট্রান্স দিয়েছিলাম বাট আই এম নট কোয়ালিফাইড, সো আই ওয়ান্ট টু টেক অ্যাডমিশন অন ইউর কলেজ। তো ওনারা ফার্স্টে আমাকে এইভাবে জিজ্ঞাসা করে
যে তোমাদের এইচএস কবে তোমার এইচএস কবে, বয়স কত, ঠিক এই রুটে আমাকে জিজ্ঞাসা করে। তো আমি বললাম আমি এই বছরই পাস আউট, আমার 19+ এজ। তো বলছে মাধ্যমিকের রেজাল্ট পাঠাও, এইচএসের রেজাল্ট পাঠাও, ইংলিশে কত নম্বর পেয়েছো, ইংলিশ ছিল, ইংলিশে কত নম্বর পেয়েছো, 90-এর ওপর নাম্বার আছে, এরকমভাবে আমাকে ওনারা বলেন। তো আমি দেখছি যে না, ভদ্রভাবে আমার কথাটা বলা উচিত, ওনারা যাই বলুক। তো আমি ওনাদেরকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দিই, দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে বলছে কি যে আমাদের এখানে এখন আসছো কেন, আগে আসতে পারো নি, আমাদের কি সিটের কোনো দাম নেই। আমি তখন কিছু বললাম না। দিয়ে ওনারা এটাও বললো যে আগে গভর্নমেন্ট কলেজগুলোতে ট্রাই করেছো, তারপর আমাদের এখানে আসছো, আমাদের কোনো ভ্যালু নেই নাকি। তো আমি শুধু ওনাদেরকে একটাই কথা বললাম, দেখুন সবাই তো ফার্স্ট প্রায়োরিটি দেয় গভর্নমেন্ট কলেজগুলো, যেমন গভর্নমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী। তো ওনারা না আরও আমার সাথে রুড বিহেভ করতে স্টার্ট করে। তো যাই হোক, একজন স্যার পরবর্তীতে আমাকে কল করে উনি আমাকে বড় লম্বা লিস্ট বলেন, এই লাগবে ফর্মালিটিস, এই ডকুমেন্টস, এই সেই করে প্রায় 50,000-এর কাছাকাছি আমাকে বলেছিল লাগবে অ্যাডমিশন নিতে। তো আমি জাস্ট কথা বলার জন্য করছিলাম। তারপরে যেটা জানতে পারি, তো এই মোটামুটি কথা হয়েছিল। দিয়ে উনি আমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে উনি আমাকে ফোনে বলছিলেন, আমি লিখছিলাম। তো লিখতে গিয়ে আমি একটা ভুল বলে ফেলেছিলাম, মানে উনি যেভাবে পরপর বলছিলেন আমার কোনো একটা বাদ চলে গেছিলো। তো আমি ওনাকে যখন স্যার রিপিট প্লিজ বললাম, উনি তখন আমাকে এরমই বলে উঠলেন যে ঠিক করে শুনবে না তো কী বলবো, বারবার একই কথা। আমি সরি স্যার, প্লিজ আর একবার বলবেন। দিয়ে বলার পর উনি আবার বললেন। দিয়ে আমি যদি কোনো একটা কোশ্চেন বা আমার কোনো কোয়ারিজ আমি ওনাদের কাছে জানতে চাইছিলাম, ওনারা আমাকে একটাই কথা বলছেন, দাঁড়াও আগে আমারটা শোনো, তুমি তো আমার কথা শুনছোই না। মানে সেই দিন যে ফোনের যে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল, মানে তোমাদেরকে কি বলবো, যদি কল রেকর্ড থাকতো আমি ওপেন করে শুনিয়ে দিতাম। তো এই ছিল ব্যাপার। কিন্তু পরবর্তীতে আমি আর ওখানে অ্যাডমিশন নিইনি। তো আমি বলেছিলাম যে আমি যদি অ্যাডমিশন নিই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। তো ওনারা প্রায় 1 সপ্তাহ ধরে আমাকে কলের পর কল করে গেছেন। আমি একবার ফোন করে বলেছিলামও, বাট ওনারা তাও বারবার আমাকে ফোন করেন। তো তারপরে আমার রবীন্দ্রভারতীতে অ্যাডমিশনটা হয়ে যায়। তো সেই কারণে ব্যাপারটা হলো, ফার্স্ট যে আমি বাগুইহাটির কলেজটাতে এন্ট্রান্স না দিয়েই, যে ওখানে এন্ট্রান্স হয়ও না, প্রাইভেট আর্ট কলেজ এন্ট্রান্স হয়ও না, অ্যাডমিশন নিয়ে ফেলেছিলাম। তো সেখানে আমরা যাই, গিয়ে আমরা কথাবার্তা বলি। আমি ওখানে একটা দিন ক্লাস করিনি। আমি ওনাদেরকে বলি যেরকম আমি তো চান্স পেয়ে গেছি। ওনারা শুরুতেই বলে কী করে চান্স পেলো, চান্স নাম তো ওঠেনি, কী করে চান্স পেলো, মানে কি বিহেভিয়ার ছিল ওনাদের। তো ওনারা আমরা বলি যে রিফান্ডের কথা, যে টোটালটা আপনারা রিফান্ড না দিন, কিছুটা অন্তত দিন। ওনারাও খুব করেন, খুব যাচাইভাবে রিজেক্ট করেন, দিয়ে আমরা এখনও সেই টাকা পাইনি। এবং ওনারা স্টার্টিংয়েও আমাদেরকে বলেননি। তো এই হচ্ছে প্রাইভেট আর্ট কলেজের কিন্তু এরকম কিছু বিষয় হয়ে থাকে। তো আমার মতো যদি চান্স না পাও, লাস্ট ইয়ারেও যদি চান্স না পাও, প্রাইভেট আর্ট কলেজে যেও না। বাড়ি বসে ছবি আঁকো, ফোন রয়েছে, গুগল রয়েছে, সব জায়গায় দেখতে থাকো, নিজের হাতের কোয়ালিটি বাড়াও। হয়তো আর্ট কলেজের ডিগ্রিটা পাবে না, আর্ট কলেজের যে পরিবেশ সেটা পাবে না, কিন্তু এখানে শান্তিভাবে কাজ করতে পারবে, নিজেকে আরও এগিয়ে তুলতে পারবে। সোশ্যাল মিডিয়ার যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। নিজের আর্টওয়ার্ক পোস্ট করো, প্রচুর বড় বড় আর্টিস্ট আছে তোমরা দেখতে পারবে যারা কিন্তু আর্ট কলেজ থেকে ডিগ্রি নেয়নি। তো নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করো। বাট আই থিঙ্ক প্রাইভেট আর্ট কলেজের চক্করে পড়াটা কোনো উচিত হয় না বা কোনো ঠিক হবে না। তো এরকম কিন্তু খুব বড় স্ক্যাম হতে থাকে। তো প্রাইভেট আর্ট কলেজ নিয়ে আমি বলেছিলাম। তো আজকে হচ্ছে সেই ভিডিওটা, তার কারণ রবীন্দ্রভারতীতে ভাইবা কমপ্লিট, অনেকের মন ভেঙে গেছে। তো তোমাদের মনকে শক্ত করার জন্য এই ভিডিওটা দেওয়া। তোমরা 1 বছর প্রিপারেশন নাও, জেনারেল সাবজেক্টে তোমরা ভর্তি হয়ে যাও কোথাও, কিন্তু প্রাইভেট আর্ট কলেজে আই থিঙ্ক যাওয়াটা উচিত হবে না। আর যদি মনে করো যে না দিদি ভুল বলছে, এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স, আমি কারোর মুখের কোনো কথা বা এক্সপিরিয়েন্স থেকে বলছি না, এটা আমার সাথে ঘটেছে, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমার কলেজ লাইফ তো ভালোই কাটছে। তোমাদের যখন এখানে কলেজে তোমরা এন্ট্রান্সের মারফত চান্স পেয়ে যাবে, আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো সময় কাটবে। কিন্তু পরিশ্রম তোমাদেরকে প্রচুর পরিমাণে করতে হবে। কলেজে একটা লিমিটেড পরিশ্রম হয়, কিন্তু নিজের পরিশ্রম কিন্তু এই তোমার ঘরে বসেই। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। জ্ঞান ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরও যদি কিছু জ্ঞান বা ইনফরমেশন শোনার থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে।